এই ভিডিওটিতে আমরা জানব জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য সম্পর্কে। জীবগোষ্ঠী কাকে বলে সেটা কিন্তু অলরেডি আমরা জেনে গিয়েছি। জীবগোষ্ঠী হচ্ছে যখন একদল জীব একই প্রজাতির একটা নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট সময়ে অবস্থান করবে, তখন তাদেরকে আমরা জীবগোষ্ঠী বলে থাকি। জীবগোষ্ঠীর বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই ঘনত্ব নিয়ে বলতে হয়। জীবগোষ্ঠীর ঘনত্ব মূলত বিভিন্ন ধরনের হতে পারে। ঘনত্ব বলতে আমরা সাধারণত কি বুঝি সেটা আগে আমাদের বোঝা প্রয়োজন। যখনই ঢাকা শহরের জনসংখ্যার ঘনত্ব জিজ্ঞাসা করা হয় তখন আমরা কি করি? তখন আমরা ঢাকা শহরে মোট কত মানুষ রয়েছে সেই মানুষকে ঢাকা শহরের আয়তন দিয়ে ভাগ দিই। ঢাকা শহরের আয়তন দিয়ে ভাগ দিলে আমরা জেনে যাই যে একটা নির্দিষ্ট একক স্থানে কতজন মানুষ অবস্থান করছে। তার মানে ঘনত্ব জিনিসটা হচ্ছে একক আয়তন জায়গায় কত মানুষ অবস্থান করে বা কত জীব অবস্থান করছে, সেটা হচ্ছে ঘনত্ব। এখন ঘনত্ব কি সব জায়গায় একই ধরনের হবে? না। যেমন বাংলাদেশের ঢাকা শহরের মধ্যে ঘনত্ব সবচাইতে বেশি, কিন্তু তুমি যদি পাহাড়ি অঞ্চলের কথা চিন্তা করে থাকো সেখানে কিন্তু ঘনত্ব অনেক কম। এমনকি যদি তুমি পর্যটন এরিয়াগুলো চিন্তা করে থাকো, সেখানে যারা বাস করে, সেখানে যারা থাকে পর্যটক ছাড়া, তাদের হিসাব করলেও কিন্তু ঘনত্ব অনেক কম হবে। তার মানে হচ্ছে ঘনত্ব কিন্তু সমভাবে বন্টন হয় না। ঘনত্ব একটা নির্দিষ্ট জায়গার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হবে। এর পেছনে কিছু প্রভাবক কাজ করে। সেখানে জলবায়ু কাজ করতে পারে, মাটির অবস্থান কাজ করতে পারে, বা সেখানকার সুযোগ সুবিধা কাজ করতে পারে। যেমন ঢাকা শহরের ক্ষেত্রে ঢাকা শহরে অনেক সুযোগ সুবিধা রয়েছে, কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে, এই জন্য মানুষ ঢাকামুখী বেশি হয়, এ কারণে ঢাকার ঘনত্ব বেশি। কিন্তু আমরা যখন একটা জীবগোষ্ঠী টোটাল পপুলেশনটা হিসাব করি তখন কিন্তু আমরা সব মানুষ কি পরিমাণ মানুষ রয়েছে পুরো দেশের মধ্যে সেটা হিসাব করে থাকি। এরপরে আসি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্যের জন্ম মৃত্যু হার। কোনো একটা জায়গায় জীব থাকা মানেই হচ্ছে সেখানে কিছু জীব মারা যাবে, কিছু নতুন জীব জন্ম নেবে। এখন এই জন্ম মৃত্যুর হারটা কেন জানা প্রয়োজন? কারণ হচ্ছে বাংলাদেশ দিয়ে যদি আবারও উদাহরণ দেই তাহলে বলতে হয় বাংলাদেশের জন্মহার যদি মৃত্যু হারের চাইতে কম হতো তাহলে বাংলাদেশের জনসংখ্যা 10 বছরের মধ্যেই অনেক কমে যেত। আবার বাংলাদেশের ক্ষেত্রে মৃত্যুহার যদি অনেক কম পরিমাণে হতো কিন্তু জন্মহার যদি অনেক বেশি হতো তাহলে কিন্তু খুব দ্রুত বাংলাদেশের জনসংখ্যা অনেক বেড়ে যেত। তার মানে জন্ম এবং মৃত্যু হার জিনিসটা একটা জীবগোষ্ঠীর অবস্থা কীরকম সেটা নির্ণয় করতে সাহায্য করে। জন্ম মৃত্যু হারের ক্ষেত্রে জন্মহার বা মৃত্যুহার বলতে মূলত বোঝায় প্রতি বছর প্রতি 1000 মানুষের মধ্যে কতজন জন্ম নিচ্ছে সেটা হচ্ছে জন্ম হার, বা কতজন মারা যাচ্ছে সেটা হচ্ছে মৃত্যু হার। এবং জন্মহার আর মৃত্যু হার যদি সমান হয় তাহলে পপুলেশনের বৃদ্ধি হয়ে যায় 0। তার মানে পপুলেশন বাড়ার জন্য জন্মহার এবং মৃত্যু হারের মধ্যে একটা অসামঞ্জস্য থাকা প্রয়োজন। সংখ্যা বৃদ্ধি শক্তি বলতে আমরা মূলত বুঝি যে একটা জীবগোষ্ঠীকে যদি তাদের সবচেয়ে সুবিধাজনক অবস্থায় রাখা হয়, সব ধরনের ফ্যাসিলিটি যদি তাদেরকে দেওয়া হয়, তাদের খাদ্য বা জলবায়ুর যে সকল সমস্যা আমরা সাধারণত দেখে থাকি, এই কোনো ধরনের সমস্যা যদি তাদের জীবনে না থাকে তাহলে তাদের সংখ্যা বৃদ্ধির হারটা কীরকম হবে? খুব স্বাভাবিকভাবে তুমি যদি একটা ব্যাকটেরিয়ার কথা চিন্তা করো, ব্যাকটেরিয়া যদি তার পছন্দ মতো একটা তাপমাত্রা পেয়ে যায়, খাবার পায়, তাহলে কিন্তু অনেক পরিমাণে সে সংখ্যা বৃদ্ধি করতে পারে। কিন্তু মানুষের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে, উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু সংখ্যা বৃদ্ধির এই শক্তিটা কম। তো একটা পপুলেশন সুবিধাজনক অবস্থায় যে পরিমাণে বৃদ্ধি পায় বা পেতে পারে, যেই সম্ভাবনাটা রয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে প্রচ্ছন্ন সংখ্যা বৃদ্ধি শক্তি। আসলে সম্পূর্ণভাবে এটা দেখা যায় না, বিশেষত উচ্চতর শ্রেণীর যে সকল উদ্ভিদ এবং প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে প্রচ্ছন্ন সংখ্যা বৃদ্ধি শক্তির থেকেও কম পরিমাণে নতুন নতুন জীব পাওয়া যায়। সীমিতকরণ শক্তি হিসেবে আমরা বলতে পারি যে প্রকৃতিতে পপুলেশন বাড়তেই পারে,
এবং এমন হতে পারে যে এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। যে সকল জিনিস দ্বারা বা যে সকল শক্তির কারণে কোনো একটা পপুলেশন সীমিত হয়ে যায়, কোনো একটা পপুলেশনকে নির্দিষ্ট জায়গায় আটকে রাখা যায়, সেটাই হচ্ছে সীমিতকরণ শক্তি। এখন আমরা আসি পপুলেশন বা প্রজাতির এই পপুলেশনের প্রজাতিগুলোর বন্টনের ক্ষেত্রে প্রধান প্রভাবক কী কী। যেমন জলবায়ুর ক্ষেত্রে যে সকল জায়গায় খুব সুন্দর জলবায়ু রয়েছে, যে সকল জায়গায় মানুষ খুব সাধারণভাবে সুস্থভাবে বাঁচতে পারবে, সে সকল জলবায়ুতেই কিন্তু মানুষের সংখ্যা বেশি দেখা যায়, পপুলেশন বেশি দেখা যায়। যেমন মরু অঞ্চল বা বরফে ঢাকা অঞ্চলের কথা যদি আমি চিন্তা করি, সেসব জায়গায় কিন্তু জনসংখ্যা কম, কারণ হচ্ছে সেখানে জীবনযাপন কষ্টকর। এরপরে আসি হচ্ছে মৃত্তিকা নিয়ে। যে সকল জায়গায় মাটির অবস্থা খুব ভালো, মাটিতে পানির পরিমাণ ভালো, মাটির তাপমাত্রা ভালো, মাটির মধ্যেকার জৈব পদার্থ ভালো, সেসব জায়গায় ফলন অনেক বেশি হয়। প্রাচীনকাল থেকে যেসব জায়গাতে ফলন বেশি হতো, ভালো হতো, কৃষিকাজ সম্পন্ন করা যেত সহজে, সেসব জায়গার আশেপাশেই কিন্তু মানুষ তাদের বসত বাড়ি তৈরি করা শুরু করেছিল। তার মানে মৃত্তিকার অবস্থা বৈশিষ্ট্যও কিন্তু একটা পপুলেশন কোন জায়গায় বেশি থাকবে সেই জিনিসটা নিয়ন্ত্রণ করে। ভূস্থান একটা প্রভাবক হিসেবে কাজ করে। পাহাড়ের অনেক উঁচুতে যে পরিমাণ মানুষ রয়েছে, অবশ্যই পাহাড়ের পাদদেশের ক্ষেত্রে মানুষ আরও বেশি পরিমাণে দেখা যায়। হিমালয়ের অংশগুলোতে মানুষ কিন্তু সেখানে বসবাস করতে পারে না, সেখানে হয়তো মানুষজন যাচ্ছে, কিন্তু তারা কিন্তু সেখানে বসবাস করছে না। কিন্তু একটা সমতল ভূমির কথা চিন্তা করো বা সমুদ্রের পাড়ের কথা চিন্তা করো, সেসব জায়গায় কিন্তু পপুলেশন অবশ্যই ওই সকল জায়গার থেকে অনেক বেশি। এরপর রয়েছে জীব সম্পর্কিত প্রভাবক। উদ্ভিদের সাথে আরেকটা উদ্ভিদের কী ধরনের সম্পর্ক, অথবা উদ্ভিদের সাথে একটা প্রাণীর কী ধরনের সম্পর্ক, তার উপর ভিত্তি করেও কিন্তু জীবগোষ্ঠী নিয়ন্ত্রিত হয়। যেমন কোনো একটা পরজীবী উদ্ভিদ যদি তার পোষক হিসেবে কোনো একটা উদ্ভিদকে না পায় কোনো নির্দিষ্ট অঞ্চলে, তাহলে সেখানে ওই পরজীবী উদ্ভিদটাকে আমরা দেখতে পাবো না, কারণ সে পোষক হিসেবে বা হোস্ট হিসেবে সেই নির্দিষ্ট জীবটাকে আর পাচ্ছে না। তার মানে হচ্ছে কোনো একটা জায়গায় আরেকটা জিনিস বসবাসের জন্য অন্য যে সকল জীব রয়েছে তাদের সাথে তার কী ধরনের সম্পর্ক বা তাদের সাথে তার কী ধরনের নির্ভরশীলতা, তার উপর ভিত্তি করেও কিন্তু পপুলেশনের ঘনত্ব কম বেশি হতে পারবে। জীবগোষ্ঠী এভাবেই ধীরে ধীরে বন্টন হবে বিভিন্ন জায়গায় এই চারটা জিনিসের প্রভাবে।